একজন মানুষের সরলতা, ভদ্রতা, নম্রতা এই সবকিছু তার পরিচয় বহন করে। আবার এই সরলতা, নম্রতা, ভদ্রতা একটা মানুষের জীবনে কালকে ডেকে আনে। নমস্কার, আমি শিলিগুড়ি থানার ওসি রাজা মুখার্জি। ক্রাইম ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত। আজকের আপনাদের যে ঘটনা তুলে ধরবো সেখানে জড়িয়ে রয়েছে এক পরিবারের লোকেদের বিশ্বাস, সরলতা, আর ঠিক তার উল্টো দিকে সেই বিশ্বাসের সুযোগ নিয়ে নিজ স্বার্থ চরিতার্থ করবার এক ঘৃণ্য ষড়যন্ত্রের বীজ বপন আর তার অন্তিম পরিণতি। চলুন দেখি আজকের পর্বে সেই রোমহর্ষক ঘটনা। বার্ন কেস। এতটা অসতর্ক হয়ে গ্যাস জ্বালানো, মানে এটা আমি ভাবতেই পারি না। আচ্ছা, গ্যাস জ্বালানোর আগে তো নাকে গন্ধ পেয়েছিলেন, শুধুমাত্র অসতর্কতার কারণেই একটা প্রাণ চলে গেল। বাড়ির লোকজন সব কোথায়? সবাই ঘরেই আছে স্যার। ওনাদেরকে এখানে আসতে বলো, আমি কথা বলবো। ওকে স্যার। আচ্ছা, যিনি মারা গেলেন ওনার নাম আর ওনার সঙ্গে আপনাদের পরিচয় কি? উনি আমাদের মা, দেবী রায়। ওনার বয়স কত ছিল? ওই 45-46 মতো হবে। ঠিক কি হয়েছিল আপনাদের মধ্যে কেউ বলতে পারবেন? দেখুন অফিসার, আমি, আমার বাবা আর ভাই প্রতিদিন আমরা কাজে বেরোবার জন্য তৈরি হই। আর প্রতিদিনের মতো আজও আমরা কাজে বেরোবার জন্য তৈরি হব, আর ঠিক তখনই রান্নাঘর থেকে একটা তীব্র শব্দ। আর সেই শব্দ শুনে আমরা যাই, গিয়ে দেখি মা। আচ্ছা, উনি কি রান্নাঘরের কাজ একাই করতেন? মানে আমি বলতে চাইছি, উনাকে হেল্প করার জন্য কি কেউ থাকতো? মা নিজের হাতে রান্না করে সবাইকে খাওয়াতে ভালোবাসতেন, তাই রান্নার সময় কারো সাহায্য নেওয়া পছন্দ করতেন না। আপনার পরিচয়? আমি ঝিমলি রায়, এবাড়ির বড় বউ। দুর্ঘটনার সময় আপনি কোথায় ছিলেন? আমি প্রতিদিনের মতন ঠাকুর ঘরে পুজো দিচ্ছিলাম, তখনই হঠাৎ। আসলে মা এত অসতর্ক মহিলা ছিলেন না, কিভাবে যে কি হয়ে গেল। কিন্তু এটা তো জানেন, বিপদ বলে কেউ আসে না, তাই সচেতন ও সতর্ক থাকাটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। বাই দ্য ওয়ে, আপনাদের বাবাকে তো দেখতে পাচ্ছি না, উনি কোথায়? বাবা নিজের ঘরে আছেন। আসলে এই ঘটনায় প্রচন্ড ভেঙে পড়েছেন উনি। তাছাড়া উনি হাই ব্লাড প্রেশারের রোগী, তাই আমরাই ওনাকে ঘরে থাকতে বলেছি। না না, ভালোই করেছেন। দেখুন, আমরা যা দেখলাম তাতে ওনার 80% অংশই পুড়ে গেছে, তাই আমরা পোস্টমর্টমের পরে যত তাড়াতাড়ি পারি ওনার দেহ সৎকারের জন্য আপনার হাতে তুলে দেবো। আমরা এখন আসছি। অসতর্কতার কারণে শিলিগুড়ির রায় পরিবারে ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। রায় পরিবারের গৃহকর্ত্রী দেবী রায় রান্নাঘরে ওভেন জ্বালাতে গিয়ে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে মারা যান। আমরা তার দগ্ধ দেহ পোস্টমর্টমে পাঠাই। তারপর প্রাথমিক তদন্তের পর পরিবারের হাতে তুলে দিই তার মরদেহ। আপাত দৃষ্টিতে এই অসতর্কতার কারণে ঘটা দুর্ঘটনাটি 11 দিন পর একটা অন্য ঘটনায় সম্পূর্ণ বদলে যায়। তার শ্রাদ্ধের দিন থানায় এসে হাজির হয় তাদেরই বাড়ির প্রাক্তন কাজের মেয়ে লক্ষ্মী। লক্ষ্মীর বয়ানে উঠে আসে দেবী রায়ের মৃত্যুর পিছনে গড়ে ওঠা এক গভীর ষড়যন্ত্র। কি ছিল লক্ষ্মীর বয়ানে, চলুন দেখি। হ্যাঁ স্যার, কোনো কথাই শুনছিল না। হ্যাঁ হ্যাঁ, আরে বলবেন না, ওদের সব কি সব অভিযোগ থাকার জন্য 10 মিনিট ধরে রাস্তা অবরোধ করে রেখেছি। হ্যাঁ জানেন তো, এত পলিটিক্যাল প্রেশার। আর ওকে 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 স্যার, না না, আমি অনেক কিছু বুঝিয়ে তারপরে অবরোধটা তুলেছি। হ্যাঁ হ্যাঁ স্যার, আপনি চিন্তা করবেন না, আমি ওদেরকে বলেছি একটা চিঠি থানায় জমা দিতে। ইয়েস ইয়েস, ওকে 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 ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আসুন, আপনি একটু দাঁড়ান, আমি আসছি। গুড মর্নিং স্যার। মর্নিং মর্নিং, আসুন স্যার। ওনার নাম লক্ষ্মী মিত্র। নমস্কার স্যার। নমস্কার। উনি ওই জীবন রায়ের বাড়িতে কাজ করতেন। জীবন রায়? কোন জীবন রায়? স্যার, ওই বান কেসের মিতা দেবী রায়ের হাজবেন্ড জীবন রায়। ও আচ্ছা, মনে পড়েছে। হ্যাঁ হ্যাঁ, ওনার আমাদের সঙ্গে কিছু কথা আছে। আচ্ছা, বসুন বসুন।
বলুন। স্যার, আজ প্রায় মাসখানেক পরে মাদের পাড়া দিয়ে যেতে গিয়ে দেখলাম মাদের গেটের সামনে একটা সাদা কাপড়ের গেট করা রয়েছে। পাড়ার লোকেদের কাছে জিজ্ঞেস করে জানতে পারলাম মা নাকি গ্যাসের আগুনে পুড়ে মারা গেছেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। স্যার, আমার বিশ্বাস হয় না স্যার যে মা আগুনে পুড়ে মারা গেছেন। মাকে মারা হয়েছে। কি বলছেন আপনি? আমি একদম ঠিক বলছি স্যার, কারণ ওই বাড়িতে মাকে মেরে ফেলার একটা চক্রান্ত চলছিল। চক্রান্ত চলছিল মানে? কি সব আজে বাজে কথা বলছেন? আমি কোনো আজে বাজে কথা বলছি না দিদিমণি, আমি একদম সত্যি কথাই বলছি। পূজা, এক মিনিট। আমার মনে হয় লক্ষ্মীর সমস্ত কথা আমাদের শোনা দরকার। আচ্ছা, এই ঘটনার পেছনে আপনার এরকম সন্দেহ হওয়ার কারণটা কি, একটু খুলে বলুন তো। স্যার, মাদের পরিবার খুব হাসি খুশি পরিবার ছিল স্যার। বাড়ির প্রত্যেকটা মানুষ প্রাণোচ্ছল সরল মানুষ ছিল, কারোর মধ্যে কোনো ভেদাভেদ ছিল না। রাজা দাদাবাবু ঝিমলি বৌদিমণিকে ভালোবেসেই বিয়ে করেছিলেন। দুই বাড়ির মধ্যে টাকার পার্থক্য থাকায় বড় দাদাবাবু প্রথমে রাজা দাদাবাবুর বিয়েতে রাজি হচ্ছিল না, কিন্তু মা বেঁকে বসায় বড় দাদাবাবু রাজা দাদাবাবুর বিয়েতে রাজি হয়ে যায়। মা তো ঝিমলি বৌদিমণিকে খুব ভালোবাসতো, চোখে হারাতো। লক্ষ্মী, যা দাদা বাবুকে কফিটা দিয়ে আয়। যাচ্ছি গো মা, যাচ্ছি। যা আগে। শোনো মা, তুমি তো বৌদিমণিকে নিজে হাতে কাজকর্মগুলো শেখাতে পারো নাকি? ওমা, 1 বছর হয়েছে ওর বিয়ে হয়েছে, গা থেকে তো এখন বিয়ের গন্ধটাই যায়নি রে। আর তাছাড়া সব কাজ যখন আমি নিজেই করে নিতে পারছি, শুধু শুধু হাত পুড়িয়ে রান্না করার জন্য ওকে আর রান্নাঘরে ডাকবো কেন? তোমার মতো শাশুড়ি পাওয়া না ভাগ্যের ব্যাপার, বুঝলে? যাই বাবা, আমি দাদাবাবুকে কফিটা দিয়ে আসি। দাও লক্ষ্মীদি, আমি দিয়ে আসছি। না না বৌদিমণি, আমি দিয়ে আসছি। আরে আমি পারবো, দাও না, আমি দিয়ে আসছি। পারবে না? বৌমা, কি হলো বৌমা, কি হলো? এসো এসো এসো। মা, অস্থির হবেন না, কিছু হবে না। কি কিছু হবে না? এক্ষুনি হাতে ফোসকা পড়ে যাবে জানো। আরে এই লক্ষ্মী, তুই কিন্তু দিন দিন কাজে ফাঁকি দিচ্ছিস। ওই দেখো, আমি আবার কি করলাম? বৌদিমণি তো নিজেই মুখে মুখে কথা বলিস না। বৌদিমণি বললো তুই দিয়ে দিলি। যা গিয়ে আর 1 কাপ কফি করে বাবুকে দিয়ে আয়। আচ্ছা ঠিক আছে। বৌমা, ঘরে গিয়ে একটু ওষুধ দাও। আমি যাচ্ছি, জল খাবারটা করে নিয়ে ঘরেই যাচ্ছি। আচ্ছা মা। তারপর এই হাসি খুশি সম্পর্কটা বৌদিমণির মা রায়বাড়িতে আসার পরই এমন এক নিমিষে কেমন যেন বদলে গেল স্যার। বাহ, তুই তো বেশ সুখেই আছিস, আর আমি ওইদিকে অভাব অনটনের মধ্যে ভাড়া বাড়িতে দিন কাটাচ্ছি। শোনো মা, অনেক কাঠখড় পুড়িয়ে তোমার জামাইয়ের পিছনে লেবার লাগিয়ে তারপরে এই বাড়ির বউ হয়েছে। ওকে প্রেমের জালে ফাঁসিয়েছি। এবার আস্তে আস্তে তো এই বাড়ির ওপর আমিই রাজ করব। সেগুড়ে ছাই, যতদিন এ বাড়ির বড় বউ হয়ে আছিস ততদিনই তোর রাজপাট চলবে। তোর দেওরটা বিয়ে করে আনুক না, তোর রাজপাট একেবারে ঘুটিয়ে যাবে। তুমি কিছু ভুল বলনি। শোনা, আমি বলি কি, একটা মহৎ কাজ একা হাতে একা মাথায় কিন্তু হয় না, তার জন্য দরকার হয় জোড়া মাথা আর জোড়া হাত। তুমি কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। বুঝতে হবে না তোকে, আমি যেটা বলছি সেটা শুধু কর, তাহলে দেখবি তো সব কাজ একেবারে সহজ হয়ে যাচ্ছে। কি করতে হবে আমাকে? আপাতত আমার এখানে একটু থাকার ব্যবস্থা করে দে। কি পারবি তো? পাকাপাকি থাকার ব্যবস্থাটা আমি নিজেই করে নেব। আচ্ছা, আপনি যেটা নিজের কানে শুনেছিলেন সেটা রাজার মা কি জানিয়েছিলেন? না স্যার। কেন? কারণ জানিয়ে কিছু লাভ হতো না দিদিমণি। ততদিনে ঝিমলি বৌদিমণি তার দেখানো ভালোবাসায়
সবার মন জয় করে বিশ্বাস অর্জন করে নিয়েছিল। আর তাছাড়া আমি তখন শুধু রায়বাড়িতেই কাজ করতাম। মাস মাইনেটাও বেশ ভালোই ছিল। আমার বর কোনো কাজ করে না, দুটো ছোট ছোট বাচ্চা আছে, তাই আমার কাজ চলে যাওয়ার ভয়ে কিছু বলার সাহস হয়নি। তারপর কিছুদিন পরে বৌদিমণির মা তার বাড়ি চলে যায়। আবার মাসখানেক পরে বৌদিমণির মা শরীর খারাপ হওয়ায় চিকিৎসার জন্য এই বাড়িতে আসে। আর এইবার আসার পরে মা এবং মেয়ের আসল খেলা শুরু হয়। মা আপনি সরে আসুন, আমার মা রান্না করবে। ওমা, সে কি কথা বৌমা? উনি অসুস্থ মানুষ, দুদিনের জন্য এসেছেন মেয়ের শ্বশুর বাড়িতে বিশ্রাম নিতে। উনি বরং আরাম করুক। আর তাছাড়া তুমি তো জানো বৌমা, এ বাড়ির কেউই আমার হাতের রান্না ছাড়া অন্যের হাতের রান্না পছন্দই করে না। সে আপনি যাই বলুন, অনেক সময় বাড়ির লোকের রান্না খেতে খেতে একঘেয়ে হয়ে গেল, মন রাখার জন্য খেতে তারা বাধ্য হয়। শুনুন মাসিমা, মা হচ্ছেন এবাড়ির সাক্ষাৎ অন্নপূর্ণা। মায়ের হাতের রান্না এবাড়ির কাউকে একঘেয়ে লাগবে এটা হতেই পারে না। আর তাছাড়া বড় দাদাবাবু তো মায়ের হাতের রান্না ছাড়া খেতেই পারবেন না। তুমি নিজের কাজটা করো লক্ষ্মীদি, তুমি ভুলে যেও না তুমি এই বাড়ির কাজের লোক। তাই বাড়ির ব্যাপারটা বাড়ির লোকদেরই বুঝতে দাও। মা আপনি সরুন, আজ থেকে এ বাড়ির রান্না আমার মা সামলাবে। লক্ষ্মী, মশলাটা দে দেখি। মা আমি বলছিলাম কি, মা বলছি তোমাদের কোন কোন জামা কাপড় কাচতে হবে যদি একটু বের করে দাও। মা এ কি মা, তুমি কাঁদছো কেন? মা কি হয়েছে মা? বলো না কি হয়েছে, কাঁদছো কেন? আমার সংসারটা শেষ হয়ে গেল রে লক্ষ্মী, শেষ হয়ে গেল। কি হয়েছে মা, আমাকে বলো না কি হয়েছে। এ নাও, এবার তোমরা কথা বলো, আমি আসছি। মা তুমি বড় দাদাবাবু আর ছোট দাদাবাবুকে জানিয়েছিলে? জানিয়েছিলাম,
কি বললো ওরা? মা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কি পাগলামি করছো? আমি নিজে চোখে যা দেখলাম সেটা পাগলামি হয়ে গেল। মা, তুমি কি বলছো একবার ভেবে দেখেছো? তুমি আমার বাবাকে নিয়ে কথা বলছো, বাবার চুরিতে দাগ লাগাচ্ছ। আর তুমি যাকে নিয়ে কথা বলছো তিনি আমাদের বাড়ির অতিথি। ওই অতিথি আমাদের সংসারটা ছাড়খাড় করে দিচ্ছে। ঝিমলি, তোমার মাকে নিয়ে এই ঘরে একবার এসো তো, তাড়াতাড়ি এসো। আরে দাদা, তুই এটা কি করছিস? মায়ের মাথা খারাপ হয়ে গেছে। মায়ের কথা শুনে তুই বৌদিকে ওনাকে এখানে ডাকছিস? আরে একটা নোংরা বিষয় নিয়ে আমাদের আলোচনা হচ্ছে, এরপরে ওনারা এখানে এলে আমাদের মান সম্মান যাটুকু আছে সব নষ্ট হয়ে যাবে। প্রসঙ্গটা ওঠাতেই মান সম্মান যা যাবার মা সেটা শেষ করে দিয়েছে। শুধুমাত্র আমি না, ডেকে পাঠালে কেন? তোমার মা যে কুকীর্তি করেছে আমি সেটা আমার ছেলেদের জানিয়েছি। কি করেছে আমার মা? কি করেছে? ছুঁচ হয়ে বাড়িতে ঢুকে বাড়িটাকে ফাল করে দিয়েছে। বেআইন, এসব আপনি কি বলছেন? ঠিক বলছি, কোনো অসুখ আপনার হয়নি। আর যে অসুখটা আপনি সংসারে বাঁধাতে চাইছেন সেটা আমি হতে দেব না। রাজা, মা এসব কি বলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বলছি বৌদি, মা বাবার সাথে তোমার মাকে নিয়ে। ছি ছি ছি, এই সমস্ত কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? মৃত্যু তো আপনার হবে, কিন্তু নরকেও আপনার ঠাঁই হবে না। মা মা তুমি এবার থামবে? অনেকক্ষণ ধরে তোমার আমি আজে বাজে কথা শুনছি। তুমি কিন্তু এবার সহ্যের সব সীমা পার করে যাচ্ছ, আমি তোমাকে বারবার বলে দিচ্ছি। কি হয়েছে? কি ব্যাপার? বাড়িতে এত চিৎকার চেঁচামেচি কিসের? বাবা, মা আপনাকে আর মাকে নিয়ে। চুপ কর ঝিমলি, আমাকে আর লজ্জায় ফেলিস না। তোদের এখানে চিকিৎসা করতে আসাটাই আমার ভুল হয়েছে। আমি যদি এখানে না আসতাম এত বড় অসম্মানটা আমাকে সহ্য করতে হতো না। আমি গরিব হতে পারি, কিন্তু আমি চরিত্রহীন না। আজই আমি এখান থেকে চলে যাব। হ্যাঁ তাই যান, আমার সংসারটা বেঁচে যায়। মা এই বাড়ি ছেড়ে চলে গেলে আমিও চলে যাব। যেই বাড়িতে আমার মায়ের চরিত্রে দাগ দেওয়া হয় সেই বাড়িতে আমি এক মুহূর্ত থাকতে চাই না। মা চলো। দাঁড়াও বোমা, দাঁড়াও। তোমরা কোথাও যাবে না। শোনো, এই বাড়ি হচ্ছে কি আমার, আর আমি যতদিন বেঁচে আছি ততদিন উনি এই বাড়িতেই থাকবে। এই বাড়িতেই থাকবে মানে? থাকবে। আর শোনো, একটা কথা বলে রাখছি, তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে কিন্তু আমি তোমাকে মেন্টাল হসপিটালে ভর্তি করাতে বাধ্য হব। সত্যি কথা বলতে গিয়ে ওরা আমাকে পাগল প্রমাণ করে দিল রে। এরকম কিছু একটা যে ঘটবে সেটা আমি অনেকদিন আগেই বুঝতে পেরেছিলাম মা। শুধু আমার কাজ চলে যাওয়ার ভয়ে তোমাকে কিছু জানাইনি। কেন? কি হয়েছে লক্ষ্মী? বৌদিমণি আর বৌদিমণির মা ঠিক করেছিল তোমাকে এই বাড়ি থেকে বার করে দিয়ে এই বাড়িটা দখল করবে। এই ষড়যন্ত্রের জাল তোমাকে ভাঙতেই হবে মা। আর যদি না পারো ওরা কিন্তু তোমাকেই পাগল প্রমাণ করে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে। তারপর আর কি, যেটা ভয় পেয়েছিলাম সেটাই হলো স্যার। ওই বৌদিমণি মিথ্যে চুরির অপবাদ দিয়ে আমাকে ওই বাড়ি থেকে তাড়িয়ে দিল। আমার দৃঢ় বিশ্বাস স্যার, মাকে এরা দুজনে মিলে কিছু একটা করেছে। আচ্ছা, এটাও তো হতে পারে যে ঝিমলি আপনাকে চুরির বদনাম দিয়েছিল বলে সেই শোধ নিতে আপনি ঝিমলির নামে আমাদের কাছে মিথ্যে অভিযোগ করছেন। আমি তো কিছু দাবি করছি না দিদিমণি, আমি তো শুধু আমার সন্দেহটা প্রকাশ করছি। সত্যি মিথ্যে তো যাচাই আপনারা করবেন। ঠিক আছে, আপনি এখন আসুন। বাই দ্য ওয়ে, লতা কোথায় থাকে সেই ঠিকানাটা আপনার জানা আছে? শুনেছিলাম মালিপাড়ায় নাকি ওনাদের বাড়ি। মালিপাড়া, ঠিক আছে, আপনি আপনার নাম্বারটা পাশে করে দিয়ে যান। আমি এখন আসি স্যার। নমস্কার দিদিমণি। কি বুঝছেন স্যার?
আচ্ছা পূজা, আমরা কি কোনো ভুল করে ফেললাম? স্যার, পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী কিন্তু আমরা কোনো রকম ভুল স্টেপ নিইনি। আর তাছাড়া ওর যে কথাগুলো বলছে সেটা তো ওর ধারণা, আর কারোর ধারণা থেকে কিন্তু আমরা কাউকে অপরাধী প্রমাণ করতে পারি না স্যার। তুমি ঠিকই বলেছো পূজা, কিন্তু তবুও এর মধ্যে একটা কিন্তু থেকে যাচ্ছে। কিন্তু কি স্যার? ধরো লক্ষ্মীর কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমরা কোথাও একটা ভুল করে গেছি। লক্ষ্মীর বয়ানে এটাই প্রমাণ হচ্ছে যে এই খুনটা অত্যন্ত সুপরিকল্পিতভাবে হয়েছে, আর অপরাধী বাড়ির সকলকে সুচারুভাবে এই অপরাধের কাজে ব্যবহার করছে। এখন কথা হচ্ছে, দেবী রায়ের এই দুর্ঘটনার পেছনে যদি ঝিমলি ও তার মায়ের হাত থাকে তাহলে প্রমাণটা আমরা পাবো কোত্থেকে? আজ রায়বাড়িতে শ্রাদ্ধানুষ্ঠান, সমস্ত এভিডেন্স মুছে গেছে। দেন হোয়াট টু ডু? প্রথম লতা, দ্বিতীয় ঝিমলি, তৃতীয় জীবন। মানে সত্য উদ্ঘাটনের পথ। লক্ষ্মীর বয়ান একটা ওপেন অ্যান্ড শার্ট কেসকে আমাদের মাথায় রিওপেন করেছিল, কিন্তু রিওপেন করালেও অপরাধীর নাগাল পাওয়ার পথটা ছিল সম্পূর্ণ গোলক ধাঁধায় ভরা। যাই হোক, লক্ষ্মীর বয়ান যেমন এটা প্রমাণ করে না যে ওই মর্মান্তিক ঘটনার পেছনে ঝিমলি এবং তার মা লতার হাত আছে, তেমনই লক্ষ্মীর বয়ানই আমাদেরকে ভাবতে বাধ্য করায় যে লক্ষ্মী যা যা বলছে তা সত্যি হলেও হতে পারে। আসলে এইসব কেসের সম্মুখীন হলে আমরা সত্য অনুসন্ধানের জন্য একটা বিশেষ পদ্ধতি প্রয়োগ করে থাকি, যার নাম হচ্ছে মগজাস্ত্র, যেখানে থাকে প্ল্যান এ, বি, সি। শ্রাদ্ধের ঠিক 1 সপ্তাহ পর আমাদের সোর্স মারফত আমরা জানতে পারি যে ঘটনার ঠিক 1 দিন আগে ঝিমলির মা লতা রায়বাড়ি ছেড়ে উঠে আসে তার ভাড়া বাড়িতে। তাই আমরা রায়বাড়ি এবং ঝিমলিকে সম্পূর্ণ গোপন রেখে আমরা লতাকে থানায় টেনে আনি, আর লক্ষ্মীর বয়ানকে হাতিয়ার করে আমরা অন্ধকারের মধ্যে আলোর সন্ধান করতে শুরু করি। আপনার মনে প্রশ্ন জাগছে যে হঠাৎ করে বাড়ি থেকে তুলে নিয়ে এসে আপনাকে এখানে এনে বসালাম কেন? এটা ভাবা কি স্বাভাবিক নয় কি? নিশ্চয়ই স্বাভাবিক, কিন্তু লতা দেবী, আপনি এটা কি জানেন যে অনেক সময় দেখানো ঘটনার অন্তরালে প্রকৃত সত্যটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হয়? ঠিক বুঝলাম না। বুঝলেন না? বেশ সহজ করে বুঝিয়ে দিচ্ছি। লক্ষ্মী মিদ্দেকে চেনেন? কে লক্ষ্মী মিদ্দে? আমি তো ওই নামে কাউকে চিনি না। চেনেন না? লক্ষ্মী মিদ্দেকে চেনেন না? চেনেন না, তাই তো? আপনি আপনার মেয়ে ঝিমলির শ্বশুর বাড়িতে ট্রিটমেন্ট করাতে যাননি? না, মানে হ্যাঁ গেছিলাম, কিন্তু আপনাদের কথা কে বললো? কে বললো সেটা বড় কথা নয়, কিন্তু এর থেকে আরো অনেক কিছু আমরা জানি। এই এতক্ষণ যে লক্ষ্মীকে চিনেও না চেনার ভান করছেন, আপনার মেয়ের শ্বশুরবাড়ির সেই কাজের লোক লক্ষ্মী আপনারা আপনার মেয়ের বানানো সমস্ত ষড়যন্ত্র আমাদের কাছে ফাঁস করে দিয়েছে। না না, ও যা বলেছে সব মিথ্যে কথা বলেছে। ও চুরি করেছিল, আর আমার মেয়ে ঝিমলি সেটা ধরে ফেলেছিল, তাই ওকে কাজের থেকে তাড়িয়ে দিয়েছিল। এই তো আপনি একটু আগে বললেন যে আপনি লক্ষ্মীকে চেনেন না, তার মানে লক্ষ্মী আপনার এবং আপনার মেয়ের সম্বন্ধে আমাদের কাছে যা যা বলেছে সব সত্যি, তাই তো? কি লক্ষ্মী আপনাদের কি বলেছে? আপনি আর আপনার মেয়ে ঝিমলি দুজনে মিলে দেবী রায়কে পুড়িয়ে মেরেছেন। কি হলো বলুন, কেন দেবীকে খুন করলেন? কি হলো? চুপ করে আছেন কেন? বলুন। আমি করতে যাব কেন? যা করেছে ঝিমলি করেছে। ও শাশুড়িকে দুনিয়া থেকে সরিয়ে দেবে বলে আগের দিন আমাকে ওদের বাড়ি থেকে ভাড়া বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। পূজা, ওনাকে লকআপে রাখো আর ঝিমলিকে বাড়ি থেকে তুলে নিয়ে এসো। ওকে স্যার। আরে ম্যাডাম, ম্যাডাম আপনি শুধু শুধু ঝিলিককে কেন নিয়ে যাচ্ছেন? ম্যাডাম,
ম্যাডাম এসবের মানে কি ম্যাডাম? সেসব জানতে হলে আপনাদের থানায় আসতে হবে। দেখুন ম্যাডাম, আপনারা এইভাবে জোর করে কাউকে কারোর বাড়ি থেকে নিয়ে যেতে পারেন না। ও আমাদের বাড়ির বউ, আমাদের বাড়ির সম্মান। আমাদের কাজে বাধা দেবেন না, চলো। আপনারা পুলিশ বলে যা খুশি তাই করতে পারেন না। আমরা কি করতে পারি আর না পারি তার জ্ঞান আপনার বা আপনাদের থেকে নেব না, চলো। আরে আরে কি, আরে আরে এগুলো কি করছেন? হ্যাঁ ম্যাডাম, জোর করে নিয়ে যাচ্ছেন। কি করছেন এটা? চিন্তা করুন, আমরা থানায় যাচ্ছি, আমরা কোর্টে যাব, ভালো উকিল ধরবো, কোনো চিন্তা না, আমরা আছি সবাই, আমরা সবাই আছি। কিসের ভিত্তিতে আমার বৌমাকে আপনারা থানায় তুলে নিয়ে এসেছেন? জীবনবাবু, সুপরিকল্পিতভাবে আপনার স্ত্রী দেবী রায়ের মৃত্যুর জন্য আমাদের ধারণা আপনার বৌমা ঝিমলি রায় প্রত্যক্ষভাবে এই ঘটনার সঙ্গে জড়িত, আর সেই কারণে আমরা শতপ্রণোদিত হয়ে একটা এফআইআর লঞ্চ করেছি, আর তারই ভিত্তিতে আমরা আপনার বৌমাকে থানায় তুলে নিয়ে এসেছি। আপনাদের কি মাথা খারাপ হয়ে গেছে অফিসার? যে ঘটনা ফৌজদারি আইনের চোখে দুর্ঘটনা বলে প্রমাণিত, সেই ঘটনার জন্য একজন নিরপরাধ মানুষকে অপরাধী বানিয়ে থানায় তুলে আনলেন। কি প্রমাণ আছে অফিসার যে আমার স্ত্রী আমার মায়ের মৃত্যুর জন্য দায়ী? দেখুন, যথার্থ প্রমাণ ছাড়া আমরা কাউকে থানায় তুলে আনি না। এই ষড়যন্ত্রের পেছনে আরেকজনের নাম জড়িয়ে আছে, যাকে আমরা থানার লকআপে রেখেছি, আর তারই বয়ানের ভিত্তিতে আপনার ওয়াইফ ঝিমলি রায়কে আমরা জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় তুলে নিয়ে এসেছি। কে সে শুনবেন? ঝিমলির মা লতা দেবী। হোয়াট? ইয়েস জীবনবাবু, আপনাকে কিছু জিজ্ঞাসাবাদ করার আছে। তার আগে আপনারা দুজন পাশের ঘরে গিয়ে বসুন। যান। জীবনবাবু, লতাকে আমরা জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় তুলে নিয়ে এসেছি এবং জেরার মুখে আমাদের সবটা খুলে বলে দিয়েছে। এখন কোনো রকম ঘোর প্যাঁচ প্রশ্ন না করে সরাসরি আপনাকে জিজ্ঞেস করছি, লতার সঙ্গে আপনার কোনো সম্পর্ক হয়েছিল? কি হলো, চুপ করে আছেন কেন? দেখুন, চুপ করে থাকবেন না, সত্যিটা বলুন। আপনি চুপ করে থাকলে আপনার পুত্রদের সামনে আমি না স্যার, ওদের কিচ্ছু জানাবেন না। তাহলে বলুন সত্যিটা কি? হ্যাঁ, বৌমার মায়ের সঙ্গে আমার সম্পর্কটা ওদের বাড়িতেই হয়েছিল। আমাদের বাড়িতে প্রথমবার আসার পর থেকেই বৌমা প্রায় জোর করেই আমাকে কয়েকবার ওদের বাড়িতে নিয়ে যায়। তারপর ওই যাতায়াত করতে করতে বৌমার মায়ের সঙ্গে আমার সম্পর্কটা হয়ে যায়। তা লতা দেবী স্থায়ীভাবে কি করে আপনার বাড়িতে ঠাঁই পেল? একদিন, এই নাও ধরো। না দেখুন, টাকার আমার দরকার নেই, আমার দরকার শুধু আপনাকে। আরে বাবা, আমি তো মাসে 3-4 বার তো তোমার কাছে আসছি। 3-4 বারে কি আশা মেটে? আমি সব সময় আপনাকে চাই। তাছাড়া আজ পাড়া প্রতিবেশী কিছু বলছে না, 2 দিন পর যে বলবে না তার কি কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, কিন্তু আমি তার জন্য কি করতে পারি বলো তো? কি সমস্যা হয়েছে বাবা? কি করতে পারবেন না? না মানে আমি ওনাকে বলছিলাম আমার একা একা এখানে থাকতে একদম ভালো লাগে না, তাই বলছিলাম আমাকে তোদের বাড়িতে। আমাদের বাড়িতে? সেটা কি করে সম্ভব? কেন সম্ভব নয় বাবা? আমাদের বাড়িতে অতগুলো ঘর, কোনো একটা ঘরে মা থাকবে। নাম মানে আমি বরং আমার মায়ের অসুস্থতার নাম করে আমাদের বাড়িতে নিয়ে যাব, আর তুমি প্রথমে নানা বলবে, বাকিটা আমি ঠিক সামলে নেব। ঠিক আছে বাবা? একদম ঠিক আছে। আর মা, আমি এখন শিউলির বাড়িতে যাচ্ছি, তোমার জন্য একটু গল্প করো, ঠিক আছে? বাবা আসছি। এই, তুমি কি চাও না আমি তোমার কাছে থাকি? আমি তো সব সময় চাই। লোকে ভুলবশত দুধ দিয়ে বাড়িতে কালসাপ ডেকে নিয়ে আসে, আর আপনি আপনার রিপুক্রিয়া চরিতার্থ করবার জন্য কালসাপ নিয়ে এসেছেন ঘরে। ঝিমলির মুখ থেকে অনেক কিছু জানার বাকি আছে, আর যদি সেই সত্যিটা আপনার স্ত্রী দেবী রায়ের মৃত্যুর কারণ হয়, তাহলে সেই অপরাধের অংশীদার আপনিও মিস্টার রায়।
ইয়েস স্যার। আমি পাশের ঘরে যাচ্ছি, তুমি ওনাকে নিয়ে যাও। ওকে স্যার। চলুন। আমি কি অপরাধ করেছি? এখানে এভাবে আমাকে বসিয়ে রেখেছেন কেন? বেশিক্ষণ তো বসায়নি, মাত্র 8 ঘন্টা। এরপর তো গড়াদের ভেতর দিনের পর দিন, রাতের পর রাত কাটাতে হবে। গড়াদে কাটাতে হবে মানে? মানেটা খুব সহজ ঝিমলি দেবী। প্ল্যান করে নিজের শাশুড়িকে খুন করে তারপর সেটাকে সকলের সামনে দুর্ঘটনার রূপদান করবার জন্য আপনাকে গড়াদে তো কাটাতেই হবে। এক তো এখানে ধরে এনেছেন আর এনে মন গড়া কথা বলছেন, আর দ্বিতীয়ত কিসের এবং কোন প্রমাণের ভিত্তিতে আমার উপর এরকম অভিযোগ জানাচ্ছেন? স্যার, কোথাও মনে হচ্ছে না আমরা কোর্টে জেরা করছি? মানে ঠিক থানা ফিল্ডটা না আমার আসছে না। আপনার পারমিশন নিয়ে একটু চেঞ্জ করি? করবে বলছো? করো। অনেকক্ষণ ধরে তোর ভ্যান ভ্যান শুনছি, এবার সত্যি কথাটা বল। বিনা কারণে আমরা কিন্তু কাউকে তুলে আনি না। বর্ষা, নিয়ে এসো। তুই প্রমাণ চেয়েছিলি না? এক্ষুনি হাজির করছি তোর অপরাধের প্রমাণটা। দেখ, তোর অপরাধের প্রমাণ সশরীরে দাঁড়িয়ে আছে। নিয়ে যান। কি ঝিমলি দেবী, বুঝতে পারলেন তো কেন বাড়ি থেকে আপনাকে এখানে তুলে আনা হয়েছে? এবার মুখটা খুলুন, চুপ করে থাকবেন না। আমাদের কাছে লক্ষ্মীর বয়ানও আছে। এই, মুখটা খোল। 14 বছর বয়সে আমার বাবা মারা যায়, আর 14 বছর বয়স থেকেই মায়ের দায়িত্ব, সংসারের দায়িত্ব নিতে হয়। এরপর থেকে শুরু হয় বেঁচে থাকার সংগ্রাম। বয়স যত বাড়তে থাকলো বুঝতে পারলাম মেয়েদের শরীরই সম্পদ। তাই সেই সম্পদ ভাঙিয়ে আমি বড় লোকের ছেলে রাজাকে প্রেমের জালে ফাঁসাই। মা, ও মা, এসো। লজ্জা পাওয়ার কিছু নিয়ে এসো, এসো, দাঁড়াও। মা, ও মা, আসছি। কি হয়েছে? রাজা এসে, চলো। মা, এটা রাজা, আর রাজা এটা হলো আমার মা। থাক বাবা, থাক, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। ওকে বুঝতে দে। হ্যাঁ হ্যাঁ, বলছি বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ, আপনারা সবাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনার শরীর ভালো আছে? হ্যাঁ, ভালো আছে। বসো রাজা। হ্যাঁ। এই শোন, একটু শোন। বলছি, এটা সেই পয়সাওয়ালা ছেলেটা না? হ্যাঁ মা। তা ব্যাপারটা কত দূর গড়িয়েছে? পাকাপোক্ত ব্যবস্থা হয়েছে? পোক্ত করার জন্যই তো আজ বাড়িতে নিয়ে এলাম। বেশ বেশ বেশ, তুই বিছানাটা পোক্ত করার ব্যবস্থা কর, আমি ওই মনুতান্ত্রিকের কাছ থেকে তোদের সম্পর্কটা পাকাপোক্ত করার ব্যবস্থা করি। এমন জল পড়া দেবে না, ছেলেটা না বাপ বাপ করে তোর পায়ের কাছে এসে পড়বে। বলছি কি বাবা, তোমরা দুজনে মিলে গল্প করো, আমি একটু আসছি। আমি বেরোচ্ছি, তুই একটু দরজাটা দিয়ে দে। হ্যাঁ মা, যাচ্ছি। It's time for sweet lips. রাজাকে জানাই আমি প্রেগনেন্ট। তাই আমার অ্যাবর্শন করার পর রাজা আর আমার বিয়ে হয়ে যায়। বছর খানিক পর আমার মনে হলো আমার মা কি সারা জীবন ওই ভাড়া বাড়িতেই থেকে যাবে। তাই মাকে নিয়ে আসতে আর ওই সংসারের চাবি নিজের হাতে তুলে নিতে আমি একটা সুন্দর পরিকল্পনা তৈরি করলাম।
আমি আমার শ্বশুরমশাইকে মায়ের বাড়িতে রোজ নিয়ে যেতে লাগলাম, আর আমার মাও নিজের কায়দায় শ্বশুরমশাইকে হাতের মুঠোয় করে নিয়েছিল। আমার মার পাকাপাকি স্থান হলো আমার শ্বশুর বাড়িতে। বেশ সবটা কবজা করে নিয়েছিলাম, কিন্তু ওই বাদ সাধলো লক্ষ্মীটা। কিন্তু লক্ষ্মীকেও আমি মিথ্যে চোরের অপবাদে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম। কিন্তু একদিন তুমি এখানে এখানে না এলে তোমাদের নষ্টামি তো ধরতেই পারতাম না। কি ভেবেছো তোমরা? ওপরওয়ালা বলে একজন আছে জানো তো, দুজনের নোংরামি চাপা দিতে গিয়ে তোমরা আমাকে ছেলেদের কাছে পাগল বানিয়েছো। আমি আজকে ছেলেরা এলে তোমাদের সমস্ত কুকীর্তির কথা ফাঁস করে দেবো, আর এই মহিলাকে না মাথা ন্যাড়া করে বাড়ি থেকে দূর করে দেবো। কি হয়েছে গো মা, চিৎকার করছো কেন? কি হয়েছে? তোমার মা আর তোমার শ্বশুরের কুকীর্তি আজ আমি হাতে নাতে ধরেছি। ছেলেদের তো আজ আমি জানাবই। ছি মা ছি, তুমি এত নিচে নেমে গেছো? আমি তো এই কথা জীবনে ভাবতেই পারি না। আর বাবা, বাবা আপনাকে তো আমি নিজের বাবা হিসেবে দেখতাম, আর আপনি কি না। বাবা আপনি ঘরে যান। আর তুমি মা, আমার শাশুড়ি মায়ের পা ধরে ক্ষমা চাও। থাক থাক দিদি, আমাকে ক্ষমা করে দিন না, আমি মস্ত বড় ভুল করে ফেলেছি। আমি আপনার কাছে ক্ষমা চাই। কোনো ক্ষমা টমা নয়, আজ আমি ছেলেদের এই কথা জানাবো। ক্ষমা করে দিন না মা। আর আপনার ছেলেদের জানালে তাদের চোখে আপনার সম্মান, বাবার সম্মান কিছু কি থাকবে? এ কাজ করবেন না মা, এই পরিবারটা শেষ হয়ে যাবে মা। আর বাবা যদি কিছু করে বসে, দুজনেই দোষ করেছে, ক্ষমা করে দিন না মা। আমি কথা দিচ্ছি, কালই আমার মাকে ঘর থেকে তাড়িয়ে দেবো। কাল নয়, আজ, আর এক্ষুনি। আজ তাড়িয়ে দিলে তোমার ছেলেরা সন্দেহ করবে। তুমি জামা কাপড় গোছাও, কাল ভোরবেলায় তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। আর তুমি যা কাজ করেছো এরপর থেকে ভেবে নিও তোমার মেয়ে মৃত। তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই। ব্যাপারটা কি হলো? সব জেনে তুই এমন করে পাল্টি মেরে দিলি? তা কি করব? তোমার জন্য এখন আমাকে এই বাড়ি ছাড়তে হবে? বাহ, এবার আমার কি হবে? কাল আগে নিজের বাড়ি যাও। হয়তো কালই আমার শাশুড়ি মারা গেল, আর পরশুদিন এই বাড়ির রাজপাট আমাদের হাতে চলে এলো। আমার কি দোষ মা? আরে আমার সাথে কথা বলছেন না কেন? আমি তো মাকে ভোর বেলায় ঘর থেকে তাড়িয়ে দিয়েছি। আরে এটা আমাদের সংসার মা, এটা আমাদের সংসার মা। এই সংসারে যদি আমার মায়ের মতন কেউ দাঁত ফোটাতে আসে, তার দাঁত আমি ভেঙে দেব। আমি তো আমার মায়ের সঙ্গে কালই সব সম্পর্ক তুলে নিয়েছি। আমার তো এখন আর মা বলার মতন কেউ রইল না। আমি তো আছি। তুমি সবকিছুর প্রতিবাদ করেছো, এই সংসারটাকে ভাঙার হাত থেকে রক্ষা করেছো। আমার পর এই সংসারের মান সম্মান, ভালো মন্দ সবকিছু তো তোমার মা। তুই আমার বড় বৌমা রে। এই সংসারটা
তোকেই সামলাতে হবে মা। কাঁদতে নেই। মা, অনেকদিন না তোমার হাতের সাদা আলুর তরকারি আর লুচি খাইনি, আজ খাওয়াবে? কেন খাওয়াবো না? তাহলে তুমি পুজোটা দিয়ে নাও, আমি সব রান্নাঘরে রেডি করে রাখছি। আমার লক্ষ্মী বৌমা। তুই হচ্ছে নারী জাতির কলঙ্ক। শুধুমাত্র নিজের লোভকে চরিতার্থ করার জন্য তুই দেবী স্বরূপ শাশুড়িকে খুন করলি। একটা কথা আছে জানেন তো, ধর্মের কল বাতাসে নড়ে। তাই আপনারও শেষ রক্ষা হলো না। এবার মা বেটি মিলে তৈরি হন হাজতবাস করবার জন্য। ঝিমলি আর লতা তৈরি করা সুপরিকল্পিত ষড়যন্ত্র ঝিমলির করা স্বীকারোক্তি দিয়ে প্রমাণ করলো যে দেবী রায়কে চক্রান্ত করে খুন করা হয়েছে। আমরা লক্ষ্মীর বয়ানের সত্যি মিথ্যে অনুসন্ধান করতে গিয়ে একটা কথার ফাঁদ পেতেছিলাম, আর অবিলম্বে সেই ফাঁদে পা রেখেছিল দেবী রায়ের খুনি। যাই হোক, রাজা আর জীবনবাবু কিছুতেই বুঝতে পারেননি যে ঝিমলি আর তার মা লতা তাদের পরিবারের ঘাড়ের কাছে অপরাধী সেজে নিঃশ্বাস নিচ্ছে। এই রকম ঘটনা কিন্তু আপনার বা আপনার পরিবারের যে কারোর সঙ্গে করতে পারে। তাই সাবধানে থাকুন আপনি। সাবধান হোক বাংলা।